আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টি, উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। যশোরের শাহীন চাকলাদারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সম অভিযোগ, নামে বেনামে গড়েছেন সম্পদ। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চিকিৎসকদের কমিশন গ্রহণ বন্ধে সুপারিশ করবে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৩৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১২৬৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১২২০ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ১১৪০ কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১১৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর অনেক স্থানে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। এছাড়া দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। পঞ্চগড়ে ৩ দিন ধরে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। দিনাজপুরেও বেড়েছে শীতের তীব্রতা। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সবশেষ অবস্থা জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকার আবহাওয়া পরিস্থিতি এখন কেমন, এখনো বৃষ্টি হচ্ছে কিনা এবং শীত কেমন উপভোগ করছেন জানাবেন। আসলে নিম্নচাপের প্রভাবে সকাল থেকে এই পটুয়াখালীর উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, তবে 3:30টার পর থেকে কিন্তু এই উপকূলীয় এলাকায় গুড়ি গুড়ি টানা বৃষ্টিপাত হচ্ছে। তো টানা বৃষ্টিপাতের কারণে এখানকার যে বিশেষ করে যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। এছাড়া আপনি জানেন যে এই পটুয়াখালীর প্রায় ৮০,০০০-এর মতো জেলে রয়েছে যারা আসলে সাগরে মাছ ধরার জীবিকা নির্বাহ করে। যে সকল জেলেরা আসলে সাগরে রয়েছে তারা কিন্তু আসলে চরম বেকায়দায় পড়েছেন। এছাড়া এখানে কিন্তু যে চরাঞ্চলের বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু চরম ভোগান্তি পাচ্ছেন। আমরা এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে নিম্নচাপটি কিন্তু আরো আসলে এটি ঘনীভূত হতে পারে এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু এই উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, এই গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে কিন্তু উপকূলীয় এলাকা আসলে শীতের যে তীব্রতা সেটাও কিন্তু বাড়ছে। তো এই গুড়ি গুড়ি বৃষ্টি এবং শীতে ছিন্নমূল মানুষেরা কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়েছেন। আমরা যেটা দেখেছি এই বিকাল ৩টের পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির পর থেকে কিন্তু বাজার যে সকল বাজার রয়েছে বাজার থেকে মানুষের আনাগোনা কমে যাচ্ছে এবং এই শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগ কিন্তু এখানকার যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা থেকে যে সকল মানুষ রয়েছে তারা কিন্তু আসলে এই ভোগান্তি পোহাচ্ছে। আমরা এখানকার আবহাওয়ার সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে এবং সেই সঙ্গে শীতের পরিমাণও কিন্তু বাড়তে পারে। উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু যে কোনো সময়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে কিন্তু ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সকল মাছ ধরা ট্রলারকে কিন্তু নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আমরা এখানকার যে জেলে ব্যবসায়ীরা রয়েছে বিশেষ করে মহিপুর এবং আলিপুরে তাদের সঙ্গে কথা বলেছি, অধিকাংশ মাছ ধরা ট্রলার কিন্তু এখনো সাগরে রয়েছে। দুতি আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল আবার সর্বশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিম্নচাপের প্রভাবে ঝালকাঠিতেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এখনকার পরিস্থিতি জানবো সহকর্মী খালিদ হাসানের কাছে। খালিদ, ঝালকাঠির আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? জেলায় নিম্নচাপের প্রভাব কেমন পড়েছে জানাবেন। যুথি আসলে গতকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে এবং গতকাল রাত্র থেকেই ঝালকাঠিতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যেহেতু শীতের মৌসুম চলছে, শীতের কারণে দক্ষিণ অঞ্চলের জেলা ঝালকাঠি জেলায় তীব্র শীত জেকে বসার কারণে ঝালকাঠিতে আসলে এখানকার যারা নিম্ন আয়ের মানুষ তারা অনেকটা বিপাকে পড়েছে, যারা যেমন দিনমজুর এবং শ্রমিক এবং
গাড়ি চালক ভ্যান চালকরা তারা আসলে এই শীতের কারণে তাদের যে যাত্রী এবং কাজের যে দরকার সেই কাজগুলো আসলে তারা ঠিক মতো করতে পারছে না। এছাড়া তার সাথে আরো অতিমাত্রা সমস্যা দেখা দিয়েছে বৃষ্টি। গতকাল রাত থেকেই যে এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে এখনো আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সারাদিনই বৃষ্টি হওয়ার কারণে এখানে কোনো সূর্যের দেখা মেলেনি। সূর্যের দেখা না মেলার কারণে রাস্তাঘাটে মানুষের বের হওয়ার সংখ্যা অনেকটা কম। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে রাস্তাটা রয়েছে, একটি বাজার রয়েছে, এই বাজারটিতে আসলে লোকজনের সংখ্যা অনেক কম এবং এখানে যারা দোকানপাট রয়েছে দোকানপাটেও লোকজনের বেচা বিক্রি খুবই কম। এছাড়া আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে কৃষি কাজের যে আমন ধান রয়েছে, আমন ধান পেকেছে, কৃষকরা তারা তাদের ধান কাটার যে ধান কেটে আসলে ঘরে নেওয়ার জন্য যে কার্যক্রম চালাচ্ছিল সেটা আসলে বৃষ্টির কারণে তারা ধান কাটতে পারছে না এবং ধান ক্ষতি হওয়ার সম্মুখীন অনেকটা তারা দেখতে পাচ্ছে যে আসলে এই সময় বৃষ্টি হলে আরো বেশি বৃষ্টি হলে আসলে ধানের সমস্যা হতে পারে। আমি একজন কৃষকের সাথে কথা বলবো, আমাদের সাথে যুক্ত হবেন, তিনি জানাবেন আসলে আপনি একটু আমাদেরকে যদি জানান আসলে আপনাদের যে ধানটি রয়েছে ধানের কি সমস্যা হতে পারে। আমাদের এখন ধান তো পেকে গেছে কিন্তু ধানগুলা অনেক ক্ষতি হইতেছে এবং খড়কুটার প্রচুর পরিমাণে ক্ষতি হবে। খড়কুটাগুলা ঘরে না নিলে আমাদের যে পশু গরু গৃহপালিত পশুগুলো আছে তার খাওয়াবার জন্য খুব কষ্টকর দেখা দেবে। জি, উনি জানাচ্ছিলেন যে ধানের সাথে পাশাপাশি যে তার খড়কুটা রয়েছে এবং পশুর যে খাবার। খালিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যশোর ৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সম অভিযোগ। আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে গড়েছেন অবৈধ সম্পদ। এছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যশোর শহরে অবস্থিত হোটেল জাবিরে আগুন দেয় বিক্ষুব্ধ লোকজন। শহরের সবচেয়ে উঁচু ১৭ তলা ওই ভবনটির মালিক যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শাহীন চাকলাদার, যার বিরুদ্ধে রয়েছে অবৈধভাবে জমি দখল করে ৫ তারকা হোটেল নির্মাণের অভিযোগ। এছাড়া হত্যা, প্রতিপক্ষকে উচ্ছেদ, টেন্ডারবাজি, চোরাচালান নিয়ন্ত্রণ, নিয়োগ বাণিজ্য, পদ বাণিজ্য, এমনকি ওসিকে থানায় বোমা নিক্ষেপের পরামর্শ দেওয়ার মতো কাজের অভিযোগও আছে তার বিরুদ্ধে। সাইফুল্লাহ আপনি এখন রাত্রি থানায় বোম মারেন, একটা মারায় ওর নামে মামলা করতে হবে, পারবেন? আপনি থাকলে গুলি করতে হবে, কোন জায়গায় করবেন? দেশে বিশাল অবৈধ সম্পদের পাশাপাশি মালয়েশিয়াতেও সেকেন্ড হোম করেছেন শাহীন চাকলাদার। কিশোর গ্যাং লালন সহ জেলায় ১২টি সন্ত্রাসী দল গঠনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার রাজনীতির ধরন, তারপর তার স্ট্র্যাটেজি সবকিছুই কিন্তু মাফিয়া পলিটিক্স। প্রতিদিনই এরকম ২-৫টা ঘটনা যে ছুরি বা চাকুর প্রভাব এটা ছিলই, তো তারা এটাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিয়েছে। স্থানীয় রাজনীতিবিদরা জানান, বিগত সময়ে নিজের রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার অপব্যবহার করেন শাহীন চাকলাদার, যা যশোরের রাজনৈতিক অঙ্গনে নজিরবিহীন। সেক্রেটারি হওয়ার পর থেকেই তার আর ধরে রাখা যায়নি। সে এমপি হয়, সে উপজেলা চেয়ারম্যান হয় ভোট ডাকাতি করে, জমি দখল থেকে শুরু করে সব কিছুই সে করেছে। সে হাজার হাজার কোটি টাকার অবৈধ অর্থের মালিক হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি শাহীন চাকলাদার ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তবে ৫ আগস্টের পর থেকেই পরিবার সহ আত্মগোপনে আছেন শাহীন চাকলাদার। দীপ্ত বার্তা কক্ষ, কেওয়া স্টিল, চট্টগ্রাম সংবাদ। স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক এ.কে আজাদ খান। শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ মিলনায়তনে স্বাস্থ্য সংস্কার কমিশন আয়োজিত অংশীজনদের মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় চিকিৎসকদের বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে কমিশন নেওয়া বন্ধে সংস্কার প্রস্তাবে সুপারিশ করা হবে বলেও জানান জাতীয় অধ্যাপক এ.কে আজাদ খান। স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা খাতে মতবিনিময় সভায় উঠে আসা অংশীজনদের প্রস্তাবনাগুলো পর্যালোচনা করার কথাও জানান তিনি। মতবিনিময় সভায় অংশ নেন চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী, শিক্ষক, নার্স, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন পেশাজীবী ও স্বাস্থ্য সংগঠনের নেতারা।
আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এই ঘটনায় এক উপপরিদর্শক সহ পুলিশের 4 সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে 15 জনকে আটক করা হয়। পুলিশ জানায় শুক্রবার রাতে আশুলিয়া পূর্ব নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকার রাকিব ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় রাকিবের স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এসআই রবিউলকে আটকে রাখে। হামলার খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এসআই রবিউলকে উদ্ধার ও 15 জনকে আটক করে। টঙ্গীতে তুরাগ নদের উপর নির্মিত একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। সময় ব্রিজের উপরে থাকা একটি ট্রাক নদীতে পড়ে যায়। শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। এতে যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। বিআরটি প্রকল্পের ফ্লাইওভার নির্মাণকালে যান চলাচল স্বাভাবিক রাখতে টঙ্গীতে পৃথক 3টি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। সেগুলো দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুগুলো ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হলেও টঙ্গী বাজার এলাকার ব্যবসায়ীদের অনুরোধে তা বাস্তবায়ন হয়নি, যার মধ্যে রয়েছে ভেঙে পড়া এই সেতুটি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের প্রয়াত উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহ আগামী সোমবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। তার ছেলে গণমাধ্যমকে বিষয়টি জানান। শনিবার সুপ্রিম কোর্ট সচিবালয় প্রাঙ্গণে মরহুমের পৃথক 2 দফা জানাজা সম্পন্ন হয়। সচিবালয়ে জানাজায় যোগ দেন উপদেষ্টার ছেলেসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা। প্রয়াত হাসান আরিফের আত্মার শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। এর আগে বেলা 11:15টার দিকে হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে দেশ বরেণ্য এই আইনজীবীর সহকর্মীরা অংশ নেন। আগামী সোমবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে প্রয়াত উপদেষ্টাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। খুলনায় উচ্চ ফলনশীল ও ভাইরাস সহিষ্ণু নতুন জাতের তরমুজের বীজ বাজারে এনেছে মালিক সিডস। শনিবার খুলনায় নতুন বীজের বাজারজাতকরণ কর্মসূচি উদ্বোধন করেন আর মালিক সিডসের বিক্রয় ব্যবস্থাপক রাকিবুজ্জামান রনি। সাতক্ষীরা জেলার এরিয়া সেলস ম্যানেজার কামরুল হাসান ও ম্যানেজার মনিটরিং মহিউদ্দিন মাহি এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও উপজেলার তরমুজ চাষী ও বীজ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জানানো হয় ড্রাগন বা ডোরাকাটা হাইব্রিড তরমুজ গ্রেড 60 একটি উচ্চ ফলনশীল জাত। সারা বছর ধরে এই জাতের তরমুজ চাষ করা যায়। চারা রোপণের 60 থেকে 65 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ গেছে আরও 77 ফিলিস্তিনির। এতে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে 45,206 জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা জুড়ে বিমান ও স্থল হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। ইউনিসেফ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রচণ্ড ঠান্ডায় গাজার শিশুরা চরম বিপর্যয়ের মুখে রয়েছে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে 96% শিশু ও নারী তাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। স্প্যানিশ লা লিগায় হাই ভোল্টেজ ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। গত নভেম্বরের শুরুতেও লিগ টেবিলে অ্যাটলেটিকোর চেয়ে 10 পয়েন্ট এগিয়ে থাকে বার্সা, কিন্তু সবশেষ 6 ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। বিপরীতে শেষ 6 ম্যাচের সব কটিতেই জিতেছে অ্যাটলেটিকো। ফলে দুই দলের পয়েন্ট এখন সমান। 18 ম্যাচে 38 পয়েন্ট নিয়েই শীর্ষে আছে বার্সেলোনা। এর সাথে শেষ করবো এখনকার দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টি, উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। যশোরের শাহীন চাকলাদারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সম অভিযোগ, নামে বেনামে গড়েছেন সম্পদ। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চিকিৎসকদের কমিশন গ্রহণ বন্ধে সুপারিশ করবে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।